এসেছে আমার ফোন, ভালো করে কথা বলো। হ্যাঁ বলুন। ও গুড জব। বিয়েটা তো হওয়ারই ছিল, বাট গুড নিউজটা হলো যে তাড়াতাড়ি হচ্ছে। ভালো কথা। And by the way, congratulations once again. যাক, ভালোই হয়েছে। একটা সমস্যা তো মিটলো। এত কষ্ট করে যে আমি প্যাকিং করেছি সেটা অ্যাটলিস্ট নষ্ট হলো না। সকল মহাশয় মহাশয়াকে জানানো হচ্ছে, কানাডা থেকে জ্যাজ গ্রামে ফিরছে নিজের মেয়ে নূরের বিয়ের অনুষ্ঠানে। ও কিন্তু এখান থেকে যাওয়ার আগে আমায় আমার মিষ্টি মেয়েটাকে পটাতে হবে। হ্যালো সোনা। ইয়েস মম। শপিং করছো বুঝি? তোমার যা কিনতে ইচ্ছে করে, যা ভালো লাগে সব কিনে নিও, কিন্তু আজকের সন্ধ্যাটা মায়ের সঙ্গে। আজ আমরা তোমার ফেভারিট জায়গায় যাব পার্টি করতে। ওকে ওকে মম। আজ সন্ধেবেলা তোমার ছোট ম্যাডাম আর আমি একটা পার্টিতে যাচ্ছি। আমাদের জন্য হ্যাপেনিং ড্রেস বের করে রেখো। ওকে ওকে ম্যাম। আর আমি 2 দিন পরে ইন্ডিয়া যাচ্ছি। ছোট ম্যাডামের খুব ভালো করে খেয়াল রেখো, ওর যেন কখনো কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম না হয়। আর হ্যাঁ, সেক্রেটারিকে বলো আমার টিকিটটা যেন আমাকে মেল করে দেয়। ওকে ম্যাম। পুরো 16টা বছর আমি আমার মেয়ের থেকে দূরে ছিলাম বাবা, শুধুমাত্র তোমার জন্যে। কিন্তু এবার আমি ফিরে আসছি। আগে তনু ছিল যে আমার জীবনটা অভিশপ্ত করে দিয়েছিল, আর এখন তনুর ওই মেয়েটা, সরি, তনুর ওই দত্তক নেওয়া মেয়ে নম্রতা যে আমার মেয়ে নূরের জীবনটাকে অভিশপ্ত করে তুলছে। কিন্তু আমি এটা হতে দেব না, আর কাউকে আমি আমার মেয়ের সুখের রাস্তার পথে কাঁটা হতে দেব না। আসছি আমি ফিরে। এবার আরে নূর, আমি তো খুব খুশি। বিয়ের কথা শুনে এত হাসি। না মামি, আমি শুধু এটা ভেবে খুশি হচ্ছিলাম যে বাড়িতে বিয়ে লাগছে, এবার বাড়ির পরিবেশটা বদলে যাবে। নইলে এমন মনে হচ্ছিল যেন আমাদের বাড়িতেই কেউ মারা গেছে। নম্রতাকে এত কষ্ট পেতে দেখলে ভালো লাগে না তো। সত্যি বলেছ, সারা দিন ওর ওই কাঁদো কাঁদো মুখ নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে। যার যাওয়ার সে তো চলে গেছে, তাই না? আর ও জানি না কি প্রমাণ করতে চায়। তুমি জানো নূর, কাকা কাকিমার সামনে তো কেঁদে কেঁদে হয়রান হয়ে যায় যাতে ওরা গিয়ে ঈশানের হাত ধরে পায়ে পড়ে নাক্ষত দিয়ে ক্ষমা চায়, আর ঈশান ওর সমস্ত দোষ ভুলে গিয়ে ওকে আবার ক্ষমা করে দেয়। আর দেখো, আমার কথা মিলিয়ে নিও, এখনো ওখানেই আছে ঈশানের বাড়ির সামনে। হে ওপরওয়ালা, আমি ঈশানের থেকে এত বড় একটা কথা লুকালাম। যদি আমি না লুকাতাম তাহলে হয়তো এইসব হতোই না। প্লিজ আমাকে কোনো রাস্তা দেখাও ওপরওয়ালা। আমি এমন কি করতে পারি যাতে ঈশান বুঝতে পারে যে আমি এই আর্টিকেলটা পাবলিশ করিনি।
সো মাচ ওপরওয়ালা আমাকে এই সুযোগটা দেওয়ার জন্যে। ঈশান, আমরা দুজন এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি তোকে কোনো মিথ্যে বলবো না, আর তুইও আমাকে এতটা ঘেন্না করিস না। একবার আমার কথাটা তো শোন। কিচ্ছু করিনি আমি ওই আর্টিকেলটা পোস্ট করিনি। ঈশান, আমি তোকে আর তোর পুরো ফ্যামিলিকে খুব ভালোবাসি। একজন রেসপন্সিবল জার্নালিস্ট হওয়ার দরুন আমি কোনোদিন কনফার্ম না করে কিচ্ছু পাবলিশ করি না। আর এটা তো তোর আর তোর বাবার ব্যাপার ছিল। তোর মনে হয় যে আমি এই কাজটা করব? ঈশান, আমি এমন কোনো কাজ করিনি যে তুই আমাকে এতটা ঘেন্না করবি। একবার আমার কথাটা তো শোন। কি বলবি তুই? আর কার সাথে কথা বলবো? তার সাথে যে আমার বাবার মৃত্যুর কারণ? তার সাথে কথা বলবো যে আমার ফ্যামিলির সব আনন্দ কেড়ে নিয়েছে শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য? স্বপ্ন? কোন স্বপ্ন? একটা সাকসেসফুল জার্নালিস্ট হওয়ার স্বপ্ন। এটাই তো তোর স্বপ্ন ছিল, পূরণ হয়েছে? আমার বাবার জীবনের বদলে স্বপ্ন পূরণ করলি। আমি জানি মিস্টার অদিতকে ওইভাবে ক্রস কোয়েশ্চেন করার জন্য না আমার বস তো খুব রেগে আছে। আচ্ছা, কিন্তু একটা কথা বলি, যদি মাম্মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমার উপর খুব প্রাউড ফিল করতেন। জিজ্ঞেস কর কেন? কেন? কারণ আমি ভয় না পেয়ে আমার দায়িত্ব পালন করেছি, আর আমি সব সময় এইটাই করতে চাই। কেন বলতো? কেন? কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই না বড় একটা ইম্প্যাক্ট করতে পারে। আরে আমিও তো এটাই চাই আমার ডাকাত রানী, যে সত্যের জন্য তুই সবার সাথে লড়াই কর। দেখ, এক্সাম্পল সেট করতে গেলে না প্রথমে সাকসেসফুল হওয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, আর সেটাই আমি করতে চাই। কিন্তু সেইটা করার জন্য আমার চাই দারুণ স্টোরি, ব্রেকিং নিউজ, যেটা আগুন লাগিয়ে দেবে। পুলিশ থেকে মিডিয়া পর্যন্ত, পলিটিশিয়ানসদের করিডর পর্যন্ত ভূমিকম্প নিয়ে আসবে। ব্যাস একটা এমন স্টোরি বা একটা এমন আর্টিকেল বা একটা এমন রিপোর্ট, তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবো। একদম ঠিক বলছিস। শুধু একটা দারুণ স্টোরি পেয়ে যা, তারপর তুই হয়ে যাবি রাতারাতি জার্নালিস্ট স্টার। মনে পড়লো আমি কতবার জানার চেষ্টা করেছি যে প্রবলেমটা কি? মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম? কি হলো, তুই ঠিক আছিস? সরি ঈশান, আমি একটা টাফ অ্যাসাইনমেন্টে কাজ করছি আর খুব স্ট্রেসড আছি, আর ওটা ডেডলাইনও এসে গেছে। প্রত্যেকবার অজুহাত দিয়েছিস। কাজের প্রেশার আছে। এটা এমন একটা প্রজেক্ট ঈশান, যেটা আমার কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। তুই এসে তো বলতে পারতি প্রবলেমটা কি ছিল, কিন্তু তুই বলিসনি। জানিস কেন? আমি তো সফলতার রাস্তায় বাধা হতাম, তোকে পেছনে টানতাম। এই জন্য এইসব কি বলছিস? ঠিক বলছি নম্রতা, তুই তো এটাই ভেবেছিলি তুই রাতারাতি স্টার জার্নালিস্ট হয়ে যাবি, এই খবর করে তোর কেরিয়ার ভালো হয়ে যাবে। তোর জন্য তোর কেরিয়ার, তোর স্বপ্ন বেশি ইম্পর্টেন্ট। ঈশান ইম্পর্টেন্ট না। তুই আমার কাছে ইম্পর্টেন্ট? এইসব কি বলছিস? না রে না, আমি ইম্পর্টেন্ট না, আমার ফ্যামিলি ইম্পর্টেন্ট না, না আমার মৃত বাবা ইম্পর্টেন্ট। আর কোন সত্যির কথা বলছিস তুই? কোনটা সত্যি? এই কাজের জন্যই তো গেছিলি সিমলা, এই অ্যাসাইনমেন্টটাই তো সিমলা গিয়ে কমপ্লিট করেছিলি না তুই? আমায় বলিসনি কেন? আর এখন এখানে দাঁড়িয়ে উপরওয়ালার সামনে আমার থেকে সত্যি শুনতে চাস? Shame on you. And by the way, congratulations. স্টার জার্নালিস্ট হয়ে গেছিস, বড় ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর এই সাকসেস স্টোরিতে আমার বাবার মৃত্যু জড়িয়ে আছে, আর সব সময় থাকবে। ঈশান,
অধীর, একটা কাপুরুষ যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা দিয়ে নিচে চলে যাচ্ছি। ঈশান প্লিজ প্লিজ আমার কথাটা তো শুনে নে।